আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে অত চিন্তা করছেন যে সেই 7 জন ব্যক্তি কারা, তাদের নামগুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম, জুবায়ের আহমেদ চৌধুরী, হিজবুত তাহিরির ঢাকা প্রধান। জুবায়ের আহমেদ চৌধুরী, হিজবুত তাহিরির ঢাকা প্রধান। 2 নম্বরে আছে ইফতিসাম ইলাহি জাহির, পাকিস্তানের জামিয়াতুল মারকাজি আহিদের নেতা, মানে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। 3 নম্বরে ডাক্তার নাসিরুল গনি, এটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার, মানে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় যে যারা দেখে সেই জন। ইব্রাহিম, এটা হচ্ছে ডাক্তার নজরুল গনি, আপনারা চিন্তা করতে পারেন। এবং আরেকজন হচ্ছে যে মোহাম্মদ আজিজ, ঢাকা নর্থ কর্পোরেশন সিইও অফ হিজবুত তাহিরির সমন্বয়কারী। 5 নম্বরে এবিটি, অস্ট্রেলিয়া বাংলা টিম এর 2 সদস্য। এটা হচ্ছে না সরি এবিটি, এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের 2 জন। এবং সুমন আহমদ সেটা হচ্ছে যে বিস্ফোরক বিশেষজ্ঞ নাকি। এই 7 জন ব্যক্তি, যার মধ্যে দেখেন ডাক্তার নজরুল গনি অন্তর্বর্তী সরকারের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, মানে আপনার সেক্রেটারি অফ দ্য হোম অ্যাফেয়ার্স বলতে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝি আমরা, বা আপনার নিরাপত্তা বিভাগ পুরাটা সে সহকারী। এবং আপনার ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ আজিজ, মানে হিজবুত তাহরির সমন্বয়কারী, সে বেটাও ছিল। এবং এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের 2 জন, সুমন আহমেদ বিস্ফোরক বিশেষজ্ঞ। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই অন্তর্বর্তী সরকারের এখন কোনো কন্ট্রোলিং এ নাই, যার কারণে ভারত কিন্তু প্রচন্ড সতর্ক। এখন আপনারা বলতে পারেন যে ভারত হঠাৎ করে সতর্ক, কারণ হচ্ছে শেখ হাসিনার গভর্নমেন্ট ফল করার পরে যেইভাবে আমরা চিল্লি করা হয়েছে যে মানে ফাটাই ফেলবো, মারি ফেলবো, 50 লাখ আমাদের হিজবুত তাহরির লোকজন আছে, এগুলো বলে টলে তো আমরা একাকার করছি। আর সবচেয়ে বড় বিষয় যেটা, পাকিস্তানের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন যেটা, তার নেতা, তার প্রধান নেতা পাকিস্তানে একটা জনসভায় বলছিলেন যে আমরা নিশ্চুপ বসে নাই, এই আপনার সিঁদুর 01-এর প্রতিশোধ আমরা নিব, এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নিশ্চুপ বসে নাই, আমাদের এক হাত অলরেডি বাংলাদেশেই আছে। এটাই ছিল মূল কাহিনী। এখন তাহলে ভারত কি সার্জিক্যাল স্ট্রাইক করবে? হ্যাঁ, সার্জিক্যাল স্ট্রাইক করবে, তবে সার্জিক্যাল স্ট্রাইকটা করবে সেটা হচ্ছে যে অন্য টেকনিক হয়তো করবে। ভারত হয়তো যে পাকিস্তানের মতো যায় ধাই বিমান দিয়ে আক্রমণ করে বসবে না, বা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র বাংলাদেশে মারবে না। তবে এমনও হইতে পারে যে বাংলাদেশে আগামী 15-20 দিন বা 1 মাসের ভিতরে আপনারা বিভিন্ন জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের লাশ খালে বিলে, রাস্তায় ঘাটে, চায়ের দোকানে, বাসর ঘরে, এগুলোতে পাইতে পারেন। এই এক হইতে পারে। অথবা সামান্যতম সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, সেটা হচ্ছে ভারত যেহেতু বলছে 42টা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মতো ক্যাম্প, মানে 42টা মৌলবাদী ক্যাম্প বাংলাদেশের ভেতরে আছে, যেগুলো নির্দিষ্ট করে দেখিয়ে দিয়ে গেছিল এর আগে যে গোয়েন্দা সংস্থা 3 জন আসছিল ওরা। হয়তো এগুলোতে সরাসরি ওরা ওখান থেকে ড্রোন হামলা টামলা করে এগুলার উড়াই দিতে পারে। এবং এর ভিতরে যতটুকু জানা গেল যে মানে বর্ডার এরিয়ায় 5-6টা মাদ্রাসা আছে, ঢাকা শহরের ভিতরে আছে বেশ কয়েকটা মাদ্রাসা, চিটংয়েও আছে কয়েকটা। এই মাদ্রাসাগুলো নাকি সবগুলো জঙ্গি তৈরির কারখানা। এগুলাতে যে কোনো সময় তো ড্রোন দিয়েও মারতে পারে, অথবা এখানে যারা জঙ্গি উৎপাদন করতেছে যেসব লোকগুলা, তাদের হয়তো ধাই করে খাইয়া দিতে পারে। এবং যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জড়িত, এই জন্যই বাংলাদেশ সরকারের উপর চাপ দিচ্ছে। এবং ভারত এখন তো কূটনীতিক ভাবে চাপ দিবে, এরপর আন্তর্জাতিক দুনিয়া যেটা আছে, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, এদের সবাইকে বুঝাই দিবে যে এই অবস্থা, বাংলাদেশে এখন এই অবস্থা। সুতরাং তাদের একটা সমর্থন আদায় করবে, কারণ হচ্ছে পাকিস্তান যে সন্ত্রাসী এটা সবাই জানে,
সারা পৃথিবী জানে, যার কারণে পাকিস্তানরে সকাল বিকাল মারা সোজা। এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশটাকে আসলে এতদিন সন্ত্রাসী কার্যক্রম করছে বা কিছু করছে জানতো না, তবে ইদানিং এর ভিতরে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং আপনার বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন সহ আপনার পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশের উপর কঠিন নজর রাখছে, মৌলবাদীদের উত্থান হচ্ছে। যার কারণে কিছুদিন আগে দেখছেন যে কানাডা আপনার বলেছে যে এই দেশ সে যাওয়া আসা খুব সাবধানে, আরো অনেক দেশ আস্তে আস্তে বলবে। সুতরাং এদেরকে হয়তো এখন এই রিপোর্ট সহ এগুলো বোঝানো খুব সম্ভব, কারণ জঙ্গি হামলার ভয় সারা পৃথিবীতে পায়। আর ইউরোপ তো এমন এক অবস্থা, আপনারা দেখেন ওই যে বেশ কিছুদিন আগে 2003 না জানি 4-এ ইংল্যান্ডে ট্রেন স্টেশনের ভিতরে একটা বোমা হামলা হয়েছিল। এরপর থেকে যে আপনার ময়লা ফালানোর জন্য যে বাস্কেট থাকতো আগে মেট্রো স্টেশন গুলোতে, কোথাও এখন আর নাই। কারণ হচ্ছে ওদের ভয় হচ্ছে যে এইটার ভিতরে কেউ রেখে যেতে পারে। এবং সারা ইউরোপের রাস্তায় লক্ষ লক্ষ ময়লা ফালানোর জন্য ঝুড়ির মতো পাবেন, কিন্তু এগুলো সবগুলো হোয়াইট পলিথিন, মানে আপনার 2 মাইল দূর থেকে দেখবেন যে ওইখানে কি আছে এই অবস্থায়। আর ইসলাম ফোবিয়া তো আছেই সারা দুনিয়াতে, ইসলামিস্টরা এটা করতে পারে, এটা সবাই জানে। আর এখন এই যে 15 জন না জানে 30 জন যেটা ভারতের মারা গেল, এইটাকে ওরা এখন এমন ভাবে তুলতেছে যে ওই যে প্যালেস্তাইনিরা হামাস যেরকম ইসরায়েলে মারছে, সুতরাং মারছে ঠিক সেম কন্ডিশনে হয়তো হইতে পারে। আর এইটা হইলে ব্যাপক বিভীষিকাময়। এবং যদি ওইরকম যে আপনার পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়িতে আগুন লাগতে পারে, সেম অবস্থাই হবে। কারণ ঢাকা শহরে যদি একটা দুইটা মাদ্রাসায় যদি এইভাবে জঙ্গি উৎপাদনের কারখানা বলে যদি ড্রোন অ্যাটাক করে দেয় বা কিছু অ্যাটাক করে দেয়, সেখানে বাস বিচার করবে না। আর সারা পৃথিবীও বলবে না কখনো যে ওখানে তো বাচ্চারা পড়তো, ওখানে তো সবাইরে তখন কবে যে পটুখোর মৌলানাদেরকে পিটছি, মানে বাচ্চা মরছে না কি মরছে জানি না, আমার দেশে যে মারছে 30 জন তাদের কি। আবার ইকোনমিক প্রেসারও দিতে পারে, বিদ্যুৎ বন্ধ, ওই বন্ধ, সেই বন্ধ, ট্রেডিং বন্ধ, সব করতে পারে। এখন সার্জিক্যাল স্ট্রাইকের যে আসলে কোন পর্যায়ে যাবে ইন্ডিয়া বা কিভাবে কি করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। আবার এমনও হইতে পারে যে তারা হয়তো তাদের গোয়েন্দা সংস্থার 1-1,500-2,000 লোক ঢুকাই দিবে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওরা ইচ্ছা মতন যেগুলো যেগুলো টেরর তুইলা নিবে ফালাই দিবে, তুইলা নিবে ফালাই দিবে, একটু লাফাইছেন ফালাই দিবে, এইভাবে চলবে হয়তো মাসখানেক। এরপর আপনাদের হিসাব করে দেবে 1000 খানিক শেষ, টেরর শেষ। আবার পাকিস্তানি, আর এখন দেখবেন যে ওই যে পাকিস্তানি যেসব মৌলবাদীরা ছিল এরা কিন্তু এখন আর বাংলাদেশে আসবে না। দেখবেন ওরা এখন যখন এটা দেখছে যে বাংলাদেশের রিপোর্ট খারাপ, তারা আর বাংলাদেশে আসবে না, কারণ তারা জানে যে এইখানে আসলে এরা যেখানে আসবে ইন্ডিয়া কিন্তু ডিরেক্ট বোমা মারবে, ওইখানে কিন্তু আর আইসা ওই যে মারবে না, ওইখানে একদম ওই অঞ্চল ওই জায়গার ভিতরে বোম মেরে দিবে। সুতরাং আমরা আমাদেরকে সাবধান করতে হবে, আমরাই সাবধান থাকতে হবে যে কিভাবে করি। ডাক্তার শফিকুর রহমান কি আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সেই আলাপটা করতে গেলেন যে তারেক রহমানকে সবাই সম্ভাব্য প্রধানমন্ত্রী বলছেন এবং সেনা প্রহরায় যে ধরনের ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে তারেক রহমানের জন্য, সেনাবাহিনী, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বাহিনীও কি মনে করছে যে তারেক রহমানই সম্ভাব্য প্রধানমন্ত্রী? আগামী নির্বাচনটি কি আসলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবার জন্যই অনুষ্ঠিত হচ্ছে, নাকি জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোরও জিতে আসার সম্ভাবনা আছে এবং তারা যে হিসেব নিকেশ করে একটা শক্তিশালী অবস্থানে ছিল সেই বিষয়টিও আলোচিত হলো জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই সেনাবাহিনীর বড় ধরনের প্রভাব আছে। বিশেষ করে রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে এগোবে সেটা নির্ধারণে প্রায়ই যে কলকাঠি নাড়া হয় সেনাবাহিনীর তরফে, এবং বিশেষ করে যখন বাংলাদেশের রাজনীতি নানা রকম একেবারে একটা ক্রুশিয়াল পর্যায়ে পৌঁছয়, সেরকম মানে গুরুতর সময়গুলোতে সেনাবাহিনীও খুব তৎপর হয়ে ওঠে। বাংলাদেশের ইতিহাসটাই এমন, এমনকি অনেক সময় রাজনীতিটাকে আসলে সেনাবাহিনী এক রকমের অস্থির করে তোলে এবং তারপর তারাই দাবার গুটি চেলে চেলে এক রকমের রাজনীতির নানা রকম একটা আকার দেওয়ার চেষ্টা করে, রাজনীতির চেহারাটা পাল্টে ফেলার চেষ্টা করে। আমাদের ইতিহাস, আমাদের অভিজ্ঞতাটা এমনই বটে। 5ই আগস্টের পর থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে একেবারে এর কেন্দ্রে আছেন সে বিষয়ে সন্দেহ থাকার আর কোনো কারণ থাকে না। 3রা আগস্টই তিনি তার বাহিনী নিয়ে একরকম তখনকার সরকার, শেখ হাসিনা সরকারের নির্দেশ তারা আর মানবেন না, সেটা এক রকমের সেনা সদরে, সেনা
কর্মকর্তাদেরকে নিয়ে দরবার আয়োজন করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর 5ই আগস্ট সরকার পতনের পর আমরা দেখি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার মুখ থেকেই আমরা শুনি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবং মানে আমরা আনুষ্ঠানিকভাবে শুনি সরকারের পতন হয়েছে, এবং আমরা শুনি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশও ছেড়ে চলে গেছেন। এবং এরপরেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমাদেরকে এ খবর দেন যে তিনি এই ক্রান্তিকালে, এই সংকটকালে আমাদের জানমালের দায়িত্ব নিচ্ছেন। শুধু তাই না, এই সংকটকালে কিভাবে উত্তরণ ঘটানো যায় তা নিয়ে আলাপ করতে তিনি যাদেরকে সেনা ভবনে, সেনা সদর দফতরে ডেকে নিয়ে এসেছেন আলোচনার জন্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সেখানে তিনি প্রথমেই যে নামটি উল্লেখ করেন সেটি হচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নাম তিনি উল্লেখ করেন। এবং তখনই আমরা জানতে পারি এর কদিন আগে ওই আন্দোলনের সময়টায় যে জামায়াতে ইসলামীকে সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই নিষিদ্ধ ঘোষিত দল জামায়াতে ইসলামী শুধুমাত্র যে তাদের নিষেধাজ্ঞা উঠে গেছে তাই নয়, তারাই হয়ে উঠেছে শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দল, যাকে কিনা বাংলাদেশের সেনাপ্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে যার প্রধানকে সেনা সদরে ডেকে নিয়ে এসেছেন। সেনাপ্রধানের কাছ থেকে অনেকেই এটা মনে করান যে সেনাপ্রধানের সঙ্গে যে জামায়াতে ইসলামীর রাজনীতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং তিনি যে জামায়াতে ইসলামীর রাজনীতিটা কত ভালো বোঝেন তার প্রমাণ হিসেবে অনেকেই বলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তখন প্রথম রাজনৈতিক নেতা হিসেবে যে শুধু জামায়াতের আমিরের নাম ঘোষণা করেছিলেন তাই নয়, তিনি বলেছিলেন যে এই সংকটকাল উত্তরণে কি করা যেতে পারে এ প্রসঙ্গে আলোচনায় তার সঙ্গে আছেন সেনা সদর দফতরে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। মানে জামায়াতে ইসলামীর আমিরকে যে আসলে আমিরে জামায়াত বলা হয়, যেটা ওই দলের ভেতরে ব্যক্তিবর্গ সাধারণভাবে বলেন, সেটাও যে জেনারেল ওয়াকারুজ্জামানের জানা, সেটা উল্লেখ করে তখন থেকেই অনেকে বলেন যে জামায়াতের আমিরের সঙ্গে, জামায়াতে ইসলামীর সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে একটা দীর্ঘ সম্পর্ক, তার একটা সুনিশ্চিত প্রমাণ যেভাবে জামায়াতের আমির না বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমিরে জামাত হিসেবে ডাক্তার শফিকুর রহমানকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং আশ্বস্ত করেছিলেন যে তিনি আছেন তার সঙ্গে। জামায়াতে ইসলামীর আমিরও যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কত গুরুত্ব দেন সেটার একটা প্রমাণ পাওয়া যায় রোববার। আবারও যখন রোববার বিকেলে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের যে নির্বাচনী সমঝোতা সেটার চূড়ান্ত রূপ আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করতে সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি ঘোষণা দেন এনসিপি, এলডিপি সহ 10 দলের একটা সমঝোতা হয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনে যোগ দেওয়ার বিষয়ে। সেই ঘোষণাটি দিয়েই তিনি সন্ধ্যা 7:15টায় গিয়ে হাজির হন জেনারেল ওয়াকারুজ্জামানের বাসভবন সেনা ভবনে, যেখানে সেনাপ্রধান থাকেন, যেখানে সেনাপ্রধান বৈঠক করেন, যেখানে সেনাপ্রধানের আসলে এক রকমের অফিসও আছে। সেই সেনা ভবনে গিয়ে হাজির হন জামায়াতের আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই ঘোষণা দেওয়া মাত্র কি অবহিত করতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন বোধ করলেন? খুবই কৌতূহল উদ্দীপক স্বাভাবিকভাবেই, কারণ যেই সময়টায় এত মানে একটা নির্বাচনী জোয়ার, যে সময়ে জামায়াতের আমির স্পষ্টতই ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন, মানে এমনকি এনসিপির সঙ্গেও তাদের যে আলাপ আলোচনা, এলডিপি কর্নেল অলি আহমেদের দলের সঙ্গে তাদের যে আলাপ আলোচনা, জামায়াতের আমির কিন্তু বিকালবেলা সংবাদ সম্মেলনে এসে বলেন যে মাত্রই আলোচনা শেষ হয়েছে, এবং তখনও এনসিপি কিন্তু ওই সংবাদ সম্মেলনে যোগ দেয় না, তারা আরো রাতের দিকে সংবাদ সম্মেলন করবে। কিন্তু তার আগেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান
একা যান ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করতে। তার মানে এই যে বাংলাদেশের রাজনীতি, নির্বাচনী সমঝোতা, নির্বাচনী জোট, এই সব কিছুতেই আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই কি মূল ব্যক্তি, যিনি আসলে কার সঙ্গে কে নির্বাচনে যাবে, কার সঙ্গে কে জোট করবে, কার সঙ্গে কে সমঝোতা করবে, কতগুলো আসনে সমঝোতা হবে, এই সবগুলো বিষয় কি তার মানে সেনা সদর থেকে নির্ধারিত হচ্ছে? মনে রাখবেন, ওই সংবাদ সম্মেলনে যেমন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কনফার্ম করেন না, নিশ্চিত করে বলেন না, যেই সংবাদ সম্মেলনে কিন্তু হেফাজতে ইসলাম মানে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, যিনিও 5ই আগস্ট সেনা প্রধানের দাওয়াতে সেনা সদরে গিয়েছিলেন রাজনৈতিক দলের নেতা হিসেবে, তিনি ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন, অন্য আর সকল মানে এলডিপি সহ সকল দলের প্রতিনিধিরাই। কিন্তু সেখানেও আলোচনা সমঝোতা হয়ে গেছে ঘোষণা এলেও জামায়াতের আমির কিন্তু কত আসনে সমঝোতা হলো কোন দলের সঙ্গে সে বিষয়ে কোনো খবর নিশ্চিত করে সেখানে দেন না এবং বলেন যে এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, কিন্তু আমাদের সমঝোতা হয়ে গেছে। তার মানে কোন আসন, কত আসন কোথায় পাবে কোন দল, সেটাও কি তাহলে সেনা সদর দফতর থেকে নির্ধারিত হচ্ছে? সেনা সদর দফতর মানে তো শুধু সেনা প্রধান নন, আসলে তো বাংলাদেশে সেনা গোয়েন্দারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এমনকি নির্বাচনী ছক সাজাতেও। তাহলে এই যে নানা রকম গোয়েন্দা তথ্যের কথা তো আপনাদের বলেছি যে জামায়াতে ইসলামী একরকমের রীতিমতো অঙ্ক কষে কিন্তু ভোট করছে, ভোট অঙ্কই বটে, মানে কোন আসনে তাদের ভোটার কত, কোথা থেকে অন্য কোথাও থেকে ভোটার সরিয়ে এনে একটি আসনে নিয়ে এলে সেই আসনটি সিকিউর করা যায় কিনা, নিরাপদ করা যায় কিনা ভোটার সংখ্যা থেকে, এমন করে তারা প্রায় 200 আসনে ভোটার স্থানান্তর, ভোটার নিশ্চিতকরণের মাধ্যমে এবং আরো নানা রকম মানে ছক সাজানোর মাধ্যমে কিন্তু নির্বাচনে 200 আসনে জয় নিশ্চিত করতে অঙ্ক কষে এগিয়ে যাচ্ছে, সে খবর আছে। এখন তাদেরকে এসব তথ্য বা কোন আসনে কে শক্তিশালী হবে, কোন দল কোথায় শক্তিশালী হবে, কোন প্রার্থী কোথায় শক্তিশালী হবে, এই সব খবর সবচেয়ে ভালো থাকে যাদের কাছে, সবচেয়ে পাকা খবর যাদের কাছে থাকে, সেই সেনা গোয়েন্দা সংস্থা, সেনা সদর দফতর সরাসরি জামায়াতের আমিরকে সহায়তা করছেন, নাকি সেনা প্রধান আসলে ছক কষছেন যে কোন কোন তরুণ নেতাকে বের করে আনবেন, কোন কোন রাজনৈতিক নেতাকে আসলে সংসদ নির্বাচনের মাধ্যমে বের করে আনা হবে এবং কোন আসন কে পাবেন, এসব ছক কষতেই কি তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডাক্তার শফিকুর রহমান আলাপ করতে গেলেন? তার মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচনী সমঝোতা, ইসলামী দলগুলোর যে নির্বাচনী সমঝোতা, সেই সমঝোতার ফলাফল বের করে আনতে মুখ্য ভূমিকা কি পালন করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? এই প্রশ্নগুলো করবার তো যুক্তিসঙ্গত কারণ আছে। বিশেষ করে দেখেন, তারেক রহমান দেশে ফিরেছেন এবং দেশি বিদেশি সংবাদ মাধ্যম তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করছেন এবং তারেক রহমান যেসব বাধা সরিয়ে দেশে ফেরার অনুমোদন পেয়েছেন, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা হিসেবে যেই পক্ষটিকে চিহ্নিত করা হয় সেটা বাংলাদেশ সেনাবাহিনী। কারণ এই বাংলাদেশ সেনাবাহিনীর কাছেই একরকমের মুচলেকা দিয়ে, একরকমের নয়, মানে মওদুদ আহমেদের বইয়েও আছে যে এমনকি লিখিত একটা দরখাস্ত দেওয়া হয়েছিল স্বাক্ষর সহ, সেটা ভাববার যথেষ্ট কারণ আছে। কাজে ওই মুচলেকা শব্দটাই ব্যবহার করি, রীতিমতো মুচলেকা দিয়ে তারেক রহমান বিদেশে গিয়ে 17 বছর সেখান থেকে দেশে ফেরার অনুমোদন পেলেন না, এমনকি শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেল পরেও তারেক রহমান কিন্তু দেশে ফিরতে পারছিলেন না। এখন সেনাবাহিনীর একটা অনুমোদন যে তার প্রয়োজন হয়েছে সর্বশেষে এই দেশে ফেরার অনুমোদন পেতে, সেটা একরকম নিশ্চিত এবং সেনাবাহিনী তাকে ব্যাপক প্রহরা এবং নিরাপত্তাও দিচ্ছে বটে। তিনি এসেছেন পরে। ডাক্তার শফিকুর রহমান কি আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সেই আলাপটা করতে গেলেন যে তারেক রহমানকে সবাই সম্ভাব্য প্রধানমন্ত্রী বলছেন এবং সেনা প্রহরায় যে ধরনের ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে তারেক রহমানের জন্য, সেনাবাহিনী
সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার বাহিনীও কি মনে করছে যে তারেক রহমানই সম্ভাব্য প্রধানমন্ত্রী? আগামী নির্বাচনটি কি আসলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবার জন্যই অনুষ্ঠিত হচ্ছে, নাকি জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোরও জিতে আসার সম্ভাবনা আছে এবং তারা যে হিসেব নিকেশ করে একটা শক্তিশালী অবস্থানে ছিল সেই বিষয়টিও আলোচিত হলো জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। দেখেন, হাদি হত্যার পরেও এই কথাটা বারবার এসেছে যে কারা হাদিকে এমন সময়ে গুলিবিদ্ধ করলো যেই সময়ে মানে তফসিল ঘোষণার পর 24 ঘন্টাও তখন পেরোয়নি এবং ঢাকা শহরে প্রকাশ্য দিবালকে হাদি গুলিবিদ্ধ হলেন এবং হাদিকে গুলি করলেন যেই ব্যক্তি এবং তার মোটরসাইকেলটি, মানে মূল যে দুই হামলাকারী, সেই দুই হামলাকারী যে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারলো, এখন পুলিশ সেটা স্বীকার করছে, বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারলো রাতারাতি এবং একের পর এক পরিবহন পরিবর্তন করে এই পুরো প্রক্রিয়াটি, এমনকি তার পালিয়ে যাওয়ার প্রক্রিয়াটির সাথেও খুবই গুরুত্বপূর্ণ কোনো বাহিনীর সম্পর্ক আছে কিনা, কোনো গোয়েন্দা সংস্থার সম্পর্ক আছে কিনা, এই বিষয়গুলো নিয়েও তো প্রশ্ন উঠেছে। এবং হাদি হত্যার পরের যে ব্যাপক প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার কথা আঁচ করে বা এই প্রতিক্রিয়াটা গড়ে তুলতেই আসলে পুরো ঘটনাটা দেশের ভেতরে এমন কোনো বিশেষ প্রতিষ্ঠান ঘটিয়ে বসেছে কিনা, এসব নিয়েও তো প্রশ্ন আছে এবং সন্দেহ করবার যুক্তিসঙ্গত কারণ আছে। যখন হাদি হত্যার পরের বিক্ষোভে প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা যখন ঘন্টার পর ঘন্টা ধরে ভাঙা হচ্ছিল, কিংবা ছায়ানট, তখন সেনাবাহিনীর কোনো সদস্যকে বা সেনাবাহিনীর কোনো টিমকে সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা ওই মবকে বা ওই বিক্ষুব্ধ ছাত্র জনতাকে বাধাগ্রস্ত করতে দেখা যায় নাই। কাজেই প্রশ্ন কিন্তু নানা রকম আছে। কলকাঠি যে আসলে সেনা সদর দফতর থেকে নাড়া হচ্ছে, মানে যিনি বলেই দিয়েছিলেন আমাদেরকে 5ই আগস্ট যে তিনিই আমাদের জানমালের হেফাজত করবেন, তিনি যে আমাদের জানমালের হেফাজত করতে এখনো সব রকম ঘটনা প্রবাহেরই মূল নিয়ন্তা হয়ে কাজ করছেন, সেটা ভাববার কিন্তু অনেক রকম ইঙ্গিত পাওয়া যায়, মেলানো যায়। এখনো দেখুন ঢাকা শহরে এই যে ইনকিলাব মঞ্চ লাগাতার অবরোধ চালিয়ে যাচ্ছে হাদি হত্যার বিচারের দাবিতে, এবং এই ঢাকা থেকে এই অবরোধ এখন বিভাগীয় শহরগুলোতে পর্যন্ত ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জেলা শহরে ছড়িয়ে পড়েছে। আসলে এই অবরোধের ভবিষ্যৎ কি? এই অবরোধ কি একটা বড় ধরনের জন আন্দোলনের রূপ নিতে যাচ্ছে, দ্বিতীয় বিপ্লবের রূপ নিতে যাচ্ছে নির্বাচনের আগে? সেই প্রশ্নগুলো তো করা দরকার। কারা চাইছেন হয়তোবা এই বিক্ষোভকে একটা দেশব্যাপী গণ আন্দোলনের রূপ দিতে? আর কেনই বা হাদির হত্যাকারীরা বা হামলাকারীরা এমন ভাবে উধাও হয়ে যেতে পারলো এমন একটা হাই প্রোফাইল হত্যাকাণ্ড বা হত্যা প্রচেষ্টা ঘটানোর 24 ঘন্টার কম সময়ের মধ্যে? এই সূত্রগুলো মেলালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কেন জোটের বিষয়ে ঘোষণা দেওয়া মাত্র কোন আসন কার কাছে যাচ্ছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই, বা কোন দলকে কত আসন দিতে পারছেন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এমন ব্যস্ততম দিনে ছুটে গেলেন কিনা সেনা সদর দফতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলতে, সেগুলো বোধহয় আঁচ করা যায়। সূত্র বলছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডাক্তার শফিকুর রহমানের সেই বৈঠকটি একেবারে একান্তে টানা 45 মিনিট অনুষ্ঠিত হয়েছে। 7:15 সেনা ভবনে সেনাপ্রধানের কক্ষে ঢুকেছিলেন ডাক্তার শফিকুর রহমান, তিনি বেরিয়ে আসেন রাত 8:05 এবং এই পুরো সময়টাতে এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কোনো ব্যক্তিগত কর্মকর্তাও সেই কক্ষে ঢোকবার কিংবা এমনকি নাকি চা নাস্তা দেবারও অনুমোদন পান নাই। কাজেই নিশ্চয়ই গুরুতর, জরুরি, গোপনীয় কোনো কথা ছিল এই দুই শীর্ষ নেতার মধ্যে।